ওয়েলকাম টু এডুপড টিউটোরিয়ালস। তো আজ আমি ডিসকাস করব আজকের আমার এই ক্লাসে একটা নতুন টপিক আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। এটার বাংলা মিনিং হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ এই এই আজকের আমার ক্লাসে আমার ডিসকাস হবে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ নিয়ে। তো এই মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এর আগে তো তারা নক্ষত্র মানে এই প্রাচীনকাল থেকে বহু আগের থেকে মানুষ আদিম অবস্থা থেকেই মানুষের এই গ্রহ তারা নক্ষত্র এগুলোর প্রতি একটা অজানা কৌতূহল মানে আকাঙ্ক্ষা সবসময়ই ছিল প্রাচীনকাল থেকেই। এমনকি বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যারা আগেকার দার্শনিক ছিল, ঋষি কণাদ, আর্যভট্ট, এদেরও বিভিন্ন লেখা বা লেখনীর মধ্যে এইসব সম্বন্ধে অনেক তথ্য পাওয়া যায়। তোমরা একটা ছোটবেলায় গল্প পড়েছো যে গ্যালিলিওর একটা গল্প। তো গ্যালিলিও প্রথম দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে তিনি প্রথম দেখেছিলেন যে সূর্যের পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে না, বরং সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে। এবং তিনি আরও দেখেছিলেন শুধু পৃথিবী নয়, আরও অনেক কয়েকটা গ্রহ সূর্যের চারিদিকে আবর্তন করে। তো এটার জন্য তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছিল। পোপেরা তখনকার দিনে যারা ধর্মযাজক তারা তাকে অনেক শাস্তি দিয়েছিল। তো এইটার অ্যাকচুয়ালি মডেলটা প্রথম আবিষ্কার করেছিল কোপারনিকাস বলে একজন সায়েন্টিস্ট। তিনি প্রথম একটা মডেল দিয়েছিল যে সূর্য সেন্টারে থাকে, সান তার চারপাশে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন অরবিটে, এগুলো এক একটা অরবিট বা কক্ষপথ, সেই অরবিট বা কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো ঘুরতে থাকে। এই যে গ্রহগুলো যে ঘুরছে, এই যে ঘুরছে কীভাবে ঘুরছে, কোন আকর্ষণ বা কোন বলের কারণে ঘুরছে, এদের মধ্যে কী এমন শক্তি আছে যে শক্তির কারণে আমরা তো আজ অবধি জানি যদি এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে হয় আমাদের শক্তির প্রয়োজন হয়, একটা শক্তির প্রয়োজন হয়। সেই শক্তির সাহায্যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটা আমরা গাড়িতে ফুয়েল ইউজ করে বা কয়লা ইউজ করে যে কোনো কারণেই হোক, তো আমরা ফুয়েল ইউজ করি, ঠিক আছে। বা ইভেন রকেটে করে যদি আমাদেরকে মহাকাশে যেতে হয় তাহলে রকেটে ফুয়েল থাকে, তো সেই ফুয়েলটা আমাদেরকে আপার সাইডে নিয়ে যায়। তো এখানে কি এমন বিষয় চলছে যে এই যে এত গ্রহগুলো আছে এরা সানের চারিদিকে হচ্ছে, এবং এদের মধ্যে কক্ষপথের এক একটা কক্ষপথের মধ্যে ডিস্টেন্সও অনেক লার্জ, অনেক দূরে দূরে আছে, মানে অনেক আলোকবর্ষ দূরে না হোক কয়েক হাজার কোটি কিলোমিটার দূরে, মানে এক একটা এর মধ্যে। আর একটা নক্ষত্র থেকে অন্য নক্ষত্র আরও অনেক দূরে আছে। তো সেগুলো আমার পরের বিষয়তে, এই তো টোটাল ইউনিভার্সের গল্পের ব্যাপারে চলে এলাম। তো আলটিমেট যদি শর্টে সংক্ষেপে বলতে হয় যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা আকর্ষণ বল, এই যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা আকর্ষণ বল আছে, যে আকর্ষণ বলই একে এর মধ্যে ধরে রেখে দিয়েছে। তুমি যদি ধরো মনে করো একটা দড়িতে একটা যদি কোনো একটা ঢিলকে বাঁধো এবং দড়িটার সাহায্যে এভাবে যদি ঘোরাও, যদি কোনো কারণে দড়িটা ছিঁড়ে যায় তাহলে কি হবে? যদি এরকম তুমি এখান থেকে আঙুল দিয়ে এরকম করে একটা পাকের মধ্যে একটা ডেলাকে এরকমভাবে ঘোরাচ্ছ, যদি কোনো কারণে তোমার দড়িটা ছিঁড়ে যায় তাহলে কি হবে? এটা এর স্পর্শক বরাবর বেরিয়ে যাবে। এটা তোমরা জানো যে এরকমভাবে বেরিয়ে যেতে পারে, এটা আমাদের বেসিক নলেজ। বেরিয়ে যাবে, কেন বেরিয়ে যাবে? কারণ এদের এই দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা, আকর্ষণ বলটা কাজ করছে কার মাধ্যমে? দড়িটার মাধ্যমে। যদি দড়িটা না থাকে, ছিঁড়ে যায়, তাহলে এটা স্যাট করে এদিকে বেরিয়ে যাবে। তার মানে এই যে বলের যে কনসেপ্টটা, এই সেম বলের কনসেপ্ট এখানেও কাজ করছে, এখানেও এই একইভাবে এই বলের কনসেপ্টটা কাজ করছে। তো সায়েন্টিস্ট নিউটন একটা জেনারেল ধারণা দিলেন যে এই বলটা কীরকম হবে। মনে করো যে দুটো একটা বস্তু, এই একটা বস্তু যেটা মনে করলে আমি মাস এম, এই একটা বস্তু যেটা মনে করো মাস স্মল এম। যদি এই দুটোর মাস ক্যাপিটাল এম এবং স্মল এম হয়, তো এদের দুজনের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করবে। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে ফোর্সটা ক্রিয়েট করবে, এই ফোর্সটা কখনোই রিপালসিভ হবে না, মানে কখনোই বিপরীতধর্মী হবে না। সবসময় এরা একে আকর্ষণ করবে না। এদিকে মানে একে আকর্ষণ করছে এবং ইও এদিকে আকর্ষণ করছে, মানে পরস্পর নিজের দিকে আকর্ষণ করছে। কখনোই এটা উল্টো দিকে হবে না, মানে বিকর্ষণ হবে না, বুঝতে পারলে? কখনোই এটা বিকর্ষণ, রিপালসিভ ফোর্স কখনো এটা হবে না। তো এ আকর্ষণ করছে, তো এই মনে করলাম আমি যে ফোর্সটা কাজ করছে সেটা হলো এফ। ঠিক আছে, এফ ফোর্স কাজ করছে। এবার এই এফ ফোর্সটা কী কী বিষয়ের উপরে ডিপেন্ড করবে? এই মাসের উপরে। যদি মনে করো সূর্যের জায়গায় আরও কোনো বড় গ্রহ থাকে, বড় কোনো নক্ষত্র থাকে, তাহলে আকর্ষণ বল বেশি হবে, ঠিক আছে। বা এই পৃথিবী এবং এর মধ্যে যে আকর্ষণ বল, অন্য যদি আরও কোনো বড় গ্রহ থাকতো, বৃহস্পতি আর পৃথিবী সূর্যের মধ্যে যে আকর্ষণ অপেক্ষাকৃত বেশি হবে, তো অবভিয়াসলি বেশি ভর যত মাস যত বেশি হবে ততই আকর্ষণ বলের মানটা বাড়বে। তো আলটিমেট দুটোর উপরে ডিপেন্ড করবে, ক্যাপিটাল এম এর উপর ডিপেন্ড করবে, স্মল এম এর উপর ডিপেন্ড করবে। তো আমি এটাকে সিম্পলি বলতে পারি ক্যাপিটাল এম স্মল এম, মানে
এদের মাল্টিপ্লিকেশনের উপর এটা প্রপোর্শনালিটি, ওকে, এটা সমানুপাতে নির্ভর করবে। সেকেন্ড কি ডিপেন্ড করছে, সেকেন্ড ডিপেন্ড করছে এ প্রপোর্শনাল টু 1/r²। ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কেন? কারণ যদি এদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, দূরত্ব বেড়ে গেলে কি হবে, দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ ক্ষমতা কমে 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 আসবে। যদি মনে করো একটা চুম্বককে রাখো, এখানে একটা ধরো মনে করো বার ম্যাগনেট আছে, ওকে, এখানে একটা বার ম্যাগনেট ইউ আকৃতি, ইউ চুম্বক, ওকে, হর্স চুম্বক, ওকে, হর্স চুম্বক একটা আছে। তো এখানে যদি আমি কোনো কিছু একটা আনি, এই কাছাকাছি যদি কোনো কিছু একটা আনি, তাহলে এটাকেই অ্যাট্রাক্ট করবে। যদি আমি অনেক দূরে থাকে সেই জিনিসটা, যদি অবজেক্টটা কোনো দূরে থাকে, তখন কি সেটাকে আকর্ষণ করতে পারবে? পারবে না। হয়তো সামান্য আকর্ষণ বল কাজ করবে, কিন্তু কাজ করলেও সেটাকে আকর্ষণ করতে পারবে না। তো সেই জন্য আমাকে যেমন এই দূরত্ব বাড়ার সাথে কমে যাচ্ছে, তো এইখানেও ব্যাপারটা সেই একই রকম, যে দূরত্ব বেড়ে গেলে কিন্তু আকর্ষণ বলের মানটা কমে যাবে, সেই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই দুটোকে কম্বাইন করে আমি পাবো এফ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম স্মল এম আপন r²। ক্লিয়ার? এবার এই যে প্রপোর্শনালিটি এটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে জি। এই যে জিটা, এই জিটাকে বলা হয় গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। কেন ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট নামটা দেওয়া হলো, বা সার্বজনীন কেন বলা হলো? সার্বজনীন, ইউনিভার্সাল মানে সার্বজনীন কেন বলা হলো? কারণ এর যে ভ্যালুটা, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এটা যে কোনো অবজেক্টের জন্য প্রযোজ্য হবে। দুটো ছোট ক্ষুদ্র বস্তুর জন্য যেমন হবে, দুটো বৃহৎ আকারের বস্তুর জন্য একইভাবে প্রযোজ্য হবে, এবং এই ইউনিভার্সের যে কোনো মহাবিশ্বের যে কোনো বস্তুর জন্যই এটা প্রযোজ্য হবে। এই জি এর মানটা অ্যাপ্লিকেবল হবে, এবং সবার জন্য এই ভ্যালুটা কনস্ট্যান্ট। সেই জন্য এই জি এর ভ্যালুটা সার্বজনীন ধরা হয়েছিল। এই জি এর মানটা হয়েছিল 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার ইন্টু kg⁻²। ওকে, এটা হচ্ছে এর ভ্যালু, এটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যালু। ওকে, কিন্তু এটা ইউনিভার্সাল হলেও এখন কিন্তু আধুনিক যুগে এটাকে আর ইউনিভার্সাল বলা হয় না। তো সার্বজনীনতা, যে কোনো জিনিস যদি সব ক্ষেত্রেই প্রযোজ্য হয়, তখন সেটাকে আমরা সার্বজনীন বলি। এটা অবশ্যই সব ক্ষেত্রে প্রযোজ্য, কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এমনটা নয়। কিন্তু যদি কোনো ক্ষুদ্র মানে একটা পরমাণুর ভিতরে, অ্যাটমের ভিতরে যে ইলেকট্রন থাকে বা প্রোটন থাকে, ঠিক আছে, প্রোটন ইলেকট্রন, এদের মধ্যে যে ক্ষুদ্র তড়িৎাকর্ষণ বল, এদের মধ্যে যে ইলেকট্রো ফোর্স, সিম্পলি আমি ইলেকট্রো ফোর্স বলছি, বা তড়িৎ আকর্ষণ বল, এই ক্ষেত্রে কিন্তু এই গ্র্যাভিটেশন রুল খাটে না। এই ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে কিন্তু এটা খাটে না। কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো দুটি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে, এর যে ডেফিনেশন তোমরা যদি পড়ো, যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এবং সেই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা বলাই হয়েছে যে সমস্ত বস্তুর জন্য সার্বজনীন, কিন্তু তা হলেও এইসব ক্ষেত্রে কাটে না। সেই জন্য একে সম্পূর্ণভাবে সার্বজনীন বলা হয়ও, আবার হয়ও না। তো এটা পার্সিয়ালি ইউনিভার্সাল, কিছুটা সব ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে বিশেষত এই ক্ষেত্রে লিমিটেশন রয়েছে কিছু, তাই না? পরমাণুর ক্ষেত্রে বা অ্যাটমের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে বা নিউক্লিয়ার আকর্ষণ বলের ক্ষেত্রে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটনগুলো আছে, নিউট্রনগুলো আছে, এদের মধ্যে যে জোটবদ্ধ অবস্থায় আছে, এই নিউক্লিয়ার আকর্ষণ বল বা প্রোটনের সঙ্গে ইলেকট্রন, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন, বা ইলেকট্রন আকর্ষণ বিকর্ষণ বল, এই ক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সগুলোর ক্ষেত্রে বা খুব স্মল ডিস্টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর নয়। এটা তাহলে অ্যাপ্লিকেবল কাদের জন্য? অ্যাপ্লিকেবল এক নম্বর কি হতে হবে না, মাসগুলোকে, যে এই যে মাসটাকে, সেটাকে পয়েন্ট মাস হতে হবে। মাস শুড বি পয়েন্ট মাস,
মাস শুড বি পয়েন্ট মাস হতে হবে। ওকে, আর সেকেন্ড কি, ডিস্টেন্স মাস্ট বি লার্জার বা ভেরি হাই, ডিস্টেন্সটা অনেক বেশি হতে হবে বা পয়েন্ট মাস হতে হবে। এবার ধরো মনে করো দুটো পৃথিবী এবং পৃথিবী এবং চাঁদের মধ্যে যদি ভাবো, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, তো পৃথিবী এবং এরা কোথার থেকে পয়েন্ট মাস হতে হবে? এরা কি পয়েন্ট মাস আদৌ বটে? এরা তো অনেক বৃহৎ আকারের মাস, কিন্তু তাও এদের ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল হচ্ছে? এরা এত বড় আকারের মাস হওয়া সত্ত্বেও কেন এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে? এর কারণ হচ্ছে একটাই, কারণ এদের মধ্যে ডিস্টেন্সটা অনেক বেশি, ঠিক আছে, প্রায় কয়েক লক্ষ কিলোমিটার, কয়েক হাজার কয়েক লক্ষ কিলোমিটার, সেটা যাই হোক না কেন, মানে এই ডিস্টেন্সটা লার্জ ডিস্টেন্স, যখন লার্জ ডিস্টেন্সে থাকে তখন সেগুলো পয়েন্ট লাইক হয়ে যায়। যখন ডিস্টেন্স লার্জ হয়ে যায় তখন পয়েন্ট লাইক হয়ে যায়। তাই তো হয়, আমরা যদি আমার সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে আমি তার পুরো স্ট্রাকচারটা থেকে দেখতে পাই, কিন্তু যদি আমি একটা টাওয়ারের উপরে উঠে দাঁড়াই এবং টাওয়ারের নিচে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির দিকে যদি তাকাই তাহলে আমি তাকে বিন্দু তুল্য দেখবো। নর্মালি আমি একটা মানুষকে যখন আমি দেখবো তখন তার যে অ্যাকচুয়াল যে হাইট বা অ্যাকচুয়াল যে সাইজ সেটাকে আমি মেজার করতে পারি, সেটা যাই হোক না কেন। কিন্তু যখন আমি একটা উঁচু টাওয়ারের উপরে উঠবো বা উঁচু কোনো বাড়িতে উপরে উঠবো, ছাদে উঠবো, সেখান থেকে যদি আমি অবজার্ভ করি তখন কি আমি তার প্রকৃত হাইটটা বা প্রকৃত স্ট্রাকচারটা মেজার করতে পারবো? দ্য অ্যান্সার ইজ নো, কারণ সেখানে আমি তাকে ছোট আকারে দেখবো, পয়েন্ট লাইক দেখবো। তো দ্যাটস ওয়াই পয়েন্ট লাইক মাস। এমনটা নয় যে বস্তুটাকে ক্ষুদ্র এইটুকুন ছোট বিন্দু হতে হবে, পয়েন্ট লাইক হতে হবে। এবার অনেক সময় কি হয়, এবার পৃথিবী বা সূর্য এদের মাসটা তো অনেক বড়, পৃথিবীটা বা সূর্যের ক্ষেত্রে আকার স্ট্রাকচার অনেক বড়, এরকম ধরো বড় আকারের স্ট্রাকচার দুটো, ঠিক আছে, বড় আকারের স্ট্রাকচার দুটো। এবার অ্যাকচুয়ালি কি হয় না, এদের এই টোটাল যে মাসটা মনে করা হয় যে এইখানের মধ্যে এর সমস্ত মাসটা, এর সমস্ত ভর এইখানে সঞ্চিত, এটাকে সেন্টার অফ মাস বলে, সেন্টার অফ মাস। আর এরও সমস্ত ভর এই সেন্টারের মধ্যে সঞ্চিত, এটাকে আমি বলবো সেন্টার অফ মাস। ওকে, এই পয়েন্টগুলোকে আমি বলবো সেন্টার অফ মাস। এবার এই দুটোর মধ্যে যে দূরত্ব সেইটা আমি মেজারমেন্ট করবো, ক্লিয়ার? এই দুটোর মধ্যে দূরত্ব, এইটা কিন্তু নয়, এই যে সারফেস থেকে যে দূরত্ব সেটা কিন্তু মেজারমেন্ট করবো না, আমি মেজারমেন্ট করবো কোনটা, এইখানে, কারণ আমি কি ধরেছি, পয়েন্ট লাইক মাস ধরেছি। এবার যেহেতু আকারে বড় তাই দূরত্ব অনেক লার্জার। এবার আমি কিন্তু এইখান থেকে দূরত্বটা অ্যাকচুয়ালি মাপবো না, আমি সেন্টার থেকে দূরত্ব ধরবো, কারণ এর মাস চারদিকে তো কোথাও সমান, কোথাও উঁচু কোথাও কম বেশি, মাস সব জায়গায় ডিফারেন্ট, সব জায়গায় ডেন্সিটি আলাদা হতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডেন্সিটি আলাদা হতে পারে। যদি একটা পৃথিবীর যদি কল্পনা করো, পৃথিবীর সব জায়গায় মাসটা কি একই রকম হবে? হবে না, কারণ পৃথিবীর বিভিন্ন এলাকার বিভিন্ন রকম ডেন্সিটি, কোথাও নরম মাটি, কোথাও আলগা মাটি, কোথাও পাথুরে মাটি, কোথাও লোহা আছে বেশি, সেখানে হয়তো মাটিতে লোহার ভাগ বেশি, কিন্তু ডেন্সিটি অনেক বেশি, কোথাও জল আছে সেখানকার একরকম ডেন্সিটি, তো মহাসাগর আছে, তো ডেন্সিটি আলাদা আলাদা। তো আমি টোটাল যে ভরটা সেটাকে মনে করতে পারি পয়েন্টটা, এটাকে মনে করি টোটাল ভরটা এই পয়েন্টের মধ্যে স্টোর হয়ে আছে। তো সেই জন্য সেই রকম যে পয়েন্টগুলোকে সেগুলোকে সেন্টার অফ মাস বলা হয়, ঠিক আছে? তো এই সেন্টার অফ মাস থেকে এই যে ডিস্টেন্সটা সেটা সবসময় মেজার করতে হবে। এই হলো গ্র্যাভিটেশন রিলেটেড যে বেসিক যে কনসেপ্টটা, এই যতটুকু আমি বললাম এটা হলো বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যালি, আমি এই যে পুরো ডিসক্রাইবটা করলাম এটা পুরোপুরি আমি ক্লাসিক্যালি ডেসক্রাইব করলাম। এটাকে আবার পরবর্তীকালে আমি ভেক্টর রূপে আমি এটা ডেসক্রাইব করছি। তো এখন আমি আবার ডিসকাস করব যে এতক্ষণ আমি যেটা বললাম যে গ্র্যাভিটেশন ব্যাপারটা বললাম, এবার আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড গ্র্যাভিটেশন পোটেনশিয়াল মানে হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র মনে করো একটা ম্যাগনেট, এখানে একটা ম্যাগনেট আছে, এটা নর্থ এটা সাউথ। যদি একটা ম্যাগনেট এখানে থাকে তো এই ম্যাগনেটের চারপাশে একটা এলাকা জুড়ে এই যে এলাকাটা আছে
এই এলাকাটার মধ্যে কি হবে, যে কোনো যদি আমি কোনো একটা লোহার টুকরো, আয়রন, কোনো আয়রন কোনো জিনিস আনি, বা যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল মানে কোনো পেরেক বা পিন যদি আমি আনি, তো যদি আমি এই এরিয়ার মধ্যে আনি, দেখবো একটা এরিয়ার মধ্যে আনলে সেটাকে সে অ্যাট্রাক্ট করে নিচ্ছে, মানে আমি একটা ফোর্স ফিল করছি। বা অন্যরূপে যদি আমি একটা ম্যাগনেটও আনি, সেই ম্যাগনেটটাকে হয় আকর্ষণ করবে নয়তো বিকর্ষণ করবে। তাহলে ওই যে রেঞ্জ বা যে এরিয়ার মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। সিমিলারলি কোনো একটা বড় বস্তুখণ্ড, ঠিক আছে, মনে করো এই পৃথিবীর চারপাশে যতটা এরিয়া জুড়ে এই বলটা কাজ করবে, মনে করো এখানে যদি কোনো একটা মাস থাকে সে সেটাকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু যদি এইখানে মাসটা থাকে তখন কোনো অ্যাট্রাক্ট করবে না। তো এই যে এরিয়ার মধ্যে থাকলে তবেই আকর্ষণ করবে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, তো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে মানে কি, পৃথিবী সূর্যের যে আকর্ষণ বল বা আকর্ষণ ক্ষেত্র তার মধ্যে আছে, তাই সে ঘুরতে পারছে। যদি আকর্ষণ ক্ষেত্র থেকে বাইরে থাকতো তাহলে কি করতে পারতো না, তাই না? তার আকর্ষণ ক্ষেত্রে বাইরে চলে গেলে সে আর ঘুরতে পারবে না। যেমন আমরা যখন যদি আমি একটা রকেট নিয়ে যদি উপরের দিকে উঠতে যাই, ঠিক আছে, আমি যদি উপরের দিকে উঠি, তো কিছুটা উঠে যাওয়ার পর আমি আবার ফিরে চলে আসি। কিন্তু যদি আমি এমন ভেলোসিটি নিয়ে উঠি যে আমি পুরো পৃথিবীর একটা আকর্ষণ বলকে ছাড়িয়ে বেরিয়ে চলে গেলাম, তখন আমি কিন্তু আর পৃথিবীতে ফিরে আসবো না। যদি আমি নিজের থেকে না ফিরে আসি, পৃথিবী কিন্তু আমাকে আর ফিরিয়ে নিয়ে আসবে না। তো তার মানে কি, পৃথিবীর আকর্ষণ বলের ক্ষেত্রে আমি বাইরে চলে গেছি। তো এই যে ধর এই যতটা এরিয়া জুড়ে এই অঞ্চল, তাহলে এই যে এরিয়াটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। এটা মহাকর্ষীয় ক্ষেত্র। তার মানে কি হলো না, মহাকর্ষীয় ফোর্স যেটা হয়েছিল সেটা হচ্ছে Gmm/r²। এখন মনে করো এই এমটাকে মনে করলাম একটা ইউনিট মাস হলে এফটা কি হবে, Gm×1/r²। এই এফটা তখন আর এফ থাকবে না, তখন এটা ই হয়ে যাবে, দ্যাট ইজ E equals to Gm/r²। এটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র, ঠিক আছে, এটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তার মহাকর্ষীয় ক্ষেত্র কি, যে এরিয়ার মধ্যে এই বলটা কাজ করবে। এবার হচ্ছে মহাকর্ষীয় বিভব, গ্র্যাভিটেশনাল ফিল্ড তো হলো পোটেনশিয়াল। তোমরা জানো যে কার্যকারী, যখন কোনো একটা জিনিসকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, তখন কিছু একটা করতে হয়, একটা বলের বিরুদ্ধে কিছু একটা করতে হয়, যেটা করতে হচ্ছে অ্যাকচুয়ালি সেটাই তো কার্য। মনে করো এখানে একটা মাস আছে, কোনো কিছু একটা আছে, একে আমি এইখানে একটা এফ বল প্রয়োগ করলাম, যে একটা ডিস্টেন্সকে সরিয়ে নিয়ে গেলাম, তাহলে আমি যেখানে কার্যটা করি ডব্লিউ ইকুয়ালস টু কি, F.D হয়, তাই না? এটা স্কেলার হয়ে যায় আলটিমেট, ভেক্টর গুণফল। তো এটা হচ্ছে কার্য, তাই না? কার্য মানে কি, যখন আমি কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, সেটা হচ্ছে আমার কার্য। তো সিমিলারলি গ্র্যাভিটেশনাল ফিল্ড পোটেনশিয়াল কি, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যদি বাইরে কোনো একটা বস্তুখণ্ড, মানে একটা ইউনিট মাস আছে, ঠিক আছে, এবার এই ইউনিট মাসটাকে আমি চাইছি গ্র্যাভিটেশনাল ফিল্ডের এরিয়ার মধ্যে নিয়ে আসতে। তো যদি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইউনিট এরিয়ার মধ্যে যদি নিয়ে আসতে চাই, তাহলে যে ওয়ার্ক ডানটা আমাকে করতে হবে সেটাই হচ্ছে এটা। তো এটা অ্যাকচুয়ালি আমরা ইন্টিগ্রেশন দিয়ে বোঝাই, ডব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, কোথা থেকে নিয়ে আসবো, অসীম দূরত্ব থেকে। মনে করো অনেক দূরে একটা বস্তুখণ্ড আছে, আর এখানে পৃথিবী আছে, পৃথিবীর কাছে আমি নিয়ে আসছি এটাকে। তো অসীম দূরত্ব থেকে মানে ইনফিনিটি টু আর ডিস্টেন্স, এখানে ধরো আর ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের আর্থ, আর এটা একটা ইউনিট মাস আছে, তো ইউনিট মাসটাকে নিয়ে আসছি। তো এখানে কি হবে, F.dr। এবার এফ বলতে কি, এখানে মাস তো ইউনিট, তাই আমি ইটাই বসাবো, মানে অ্যাকচুয়ালি হয় F.dr, ইন্টিগ্রেশনের লিমিটটা হয় অ্যাকচুয়ালি F.dr। যেহেতু মাসটা এখানে ইউনিট, এখানে মাসটা ইউনিট, তাহলে আলটিমেট Gm/r² বসবে। ইন্টু dr। তো যেহেতু এটা হবে, তারপরের লাইনে কি হবে, এটা একটা লিমিট, এটা ইন্টিগ্রেশনটা ফর্মুলা করলে এটা হয় মাইনাস Gm/r ইনফিনিটি
টু আর সমান হচ্ছে মাইনাস জিএম আপন আর। ওকে, সো ভি ইকুয়ালস টু মাইনাস জিএম আপন আর। নেগেটিভ সাইনটা ফর অ্যাট্রাকশন, অ্যাট্রাকশনের জন্য যেহেতু ভিতর দিকে আসছে সেই জন্য এটা নেগেটিভ সাইন একটা আসবে। ওকে, তো দিস ইজ দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা মহাকর্ষীয় বিভব, এটাকে আমি বলবো মহাকর্ষীয় বিভব। আরো সিম্পলি বলতে গেলে মহাকর্ষীয় বিভব বা এই যে ধরো যেটা বললাম প্রথমে গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটা একটা মনে করতে পারো যেটা যদি ধূপ, একটা যদি ধূপ জ্বলে বাড়ির মধ্যে, একটা ধূপ জ্বলে রুমের মধ্যে, তো ধূপের একটা গন্ধ, একটা খুশবু, একটা খুশবু কি হয় মানে একটা সুগন্ধ, সেটা চারিদিকে একটা ছড়িয়ে থাকে। এইটাকে মনে করতে পারো মহাকর্ষীয় ক্ষেত্রের মতো। কারণ আমি যেই ওর এরিয়ার মধ্যে যাব তখনই আমার সেই খুশবু বা সেই সুগন্ধটা আমি অনুভব করবো, ফিল করবো। তো এটাকে তুমি মনে করতে একটা সুগন্ধের ফিলিংয়ের মতো। তো এই গেল গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো এই প্রবলেমটা দেখতে পাচ্ছ, প্রবলেমটা বলেছে এই প্রবলেমটা আমি করি, আমি আমার আজকের লেকচারটা শেষ করে দেবো। তো এই লেকচারটা গ্র্যাভিটেশন আমি আজ অবধি এখন অবধি কী পড়ালাম, এখন অবধি আমি গ্র্যাভিটেশন জিনিসটা বুঝালাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই কয়েকটা জিনিস আমি পড়ালাম, জাস্ট আমার শর্ট ভিডিওর মধ্যে পড়ালাম। এর পরবর্তী ভিডিওতে আমি আরও যে নেক্সট ফার্দার পার্টগুলো আছে, যে আমাদের অভিকর্ষ বল, ঠিক আছে, অভিকর্ষ বল মানে পৃথিবীর ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল, অনলি পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ বল, অভিকর্ষ যে ত্বরণ, এই রিলেটেড ভিডিও আমি আপলোড করবো নেক্সট আমার ক্লাসে। এই রিলেটেড আমার নেক্সট ক্লাসে আমার ভিডিও থাকবে অভিকর্ষ বল নিয়ে, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ যে ত্বরণ, এই নিয়ে আমার নেক্সট ক্লাস। ওকে, তো এটা এই প্রবলেমটা আমি করি, আমার এই শেষ করে দেবো। তো এই প্রবলেমটা পড়ো যে এ সমবাহু ত্রিভুজের প্রতিটি বিন্দুতে এম ভরের কণা থাকলে ত্রিভুজের ভর কেন্দ্রে প্রযুক্ত বিভব বা ক্ষেত্রফলের মান নির্ণয় করো। তো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, মনে করো বললাম এ বি সি, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা বিন্দুতে এম ভরের একটা করে মাস আছে। ভর কেন্দ্র বলতে কি, ভর কেন্দ্র মানে এইখান থেকে যদি আমি এখানে লম্ব সমাধিখণ্ডক টানি, এখান থেকে যদি একটা লম্ব সমাধিখণ্ডক টানি, এইখান থেকে একটা যদি লম্ব সমাধিখণ্ডক, মনে করো এটা এ ডি, এটা ই, এটা এ, তাহলে এর একটা বিন্দুতে ছেদ করবে, সেটা মনে করো ও বিন্দু। এই ও বিন্দুতে তোমাকে বের করতে বলছে, যা কিছু বের করার ও বিন্দুতে বের করতে হবে। ওকে, তো এবার তুমি দেখো যে এইখানে একটা আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এও, তোমরা জানো এডি ইকুয়ালস টু কি হয়, √3 বাই এডি সমান হয় √3/2 ইন্টু এ, এখানে বাহু হচ্ছে এ, √3/2 ইন্টু এ। আর এ ওটা কি হয়, এ হচ্ছে 2/3 অফ এডি, দ্যাট ইজ 2/3 ইন্টু √3/2 ইন্টু এ। এই √3 কেটে এখানে √3 এলো, এখানে 2 2 কেটে গেল, দ্যাট ইজ a/√3। ক্লিয়ার, a/√3। এবার এইখান থেকে যে বলটা গেছে, তাহলে এই ডিস্টেন্সটা, এটার ক্ষেত্রে এই ডিস্টেন্সটা, এখান থেকেও এই ডিস্টেন্সটা, ওকে, এই ডিস্টেন্সটার উপরে কাজটা করছে। এবার যদি প্রথমে যদি আমি পোটেনশিয়ালটা বের করি, ভিটা যদি বের করতে চাই, ভি এর ক্ষেত্রে কি হয়েছিল, আমি যখন বের করেছিলাম ভি সমান মাইনাস GM/R এসেছিল, আমি যখন আগেই ক্যালকুলেট করলাম ভি ইকুয়ালস টু জিএম আপন আর। এখানে আর বলতে কি, এখানে আর বলতে এও, আর বলতে এটা, আর বলতে এটা, তাহলে ভি সমান মাইনাস জিএম আপন এও মাইনাস জিএম আপন ওবি মাইনাস জিএম আপন ওসি। এই তিনটে ডিস্টেন্স সেম, সো এগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে। সো ভি ইকুয়ালস টু মাইনাস 3 GM/AO, কারণ AO ইকুয়ালস টু OB ইকুয়ালস টু OC। ওকে, এবার AO এর ভ্যালুটা কত, a/√3, দ্যাট ইজ মাইনাস 3 GM, নিচে a/√3, তাহলে নিচে a রইলো, উপরে √3 চলে গেল, √3/a। ক্লিয়ার, √3/a, দ্যাট ইজ V সমান মাইনাস 3√3/a ইন্টু GM। জাস্ট অ্যাড হয়ে যাবে। এবার এখানে আমি কোনো ভেক্টর সাইন লাগালাম না, মানে জাস্ট অ্যাড করে দিলাম,
অ্যাড করে দিলাম কেন, কারণ এগুলো সবগুলোর এইটার জন্য এখানে প্রযুক্ত হচ্ছে, এটার জন্য এখানে প্রযুক্ত হচ্ছে, সবগুলোর অ্যাড হয়ে গেল। অ্যাকচুয়ালি কি সবগুলোর এখানে অ্যাড হয়ে গেল। এরপর আমি নেক্সট করব কি না, আমি ফিল্ডটা বের করবো বা মহাকর্ষীয় ক্ষেত্রটা। ওকে, মহাকর্ষীয় ক্ষেত্র। এবার ধরো এইখান থেকে যে বলটা কাজ করছে সেটা এই দিকে এফ এ মনে করো, এইখান থেকে যে বলটা কাজ করছে এটা মনে করো আমি এফ বি, এবং এই দিক থেকে যেটা কাজ করছে সেটা এফ সি। ঠিক আছে, এবার এই দিকে যেহেতু, এবার আমি এইখান থেকে আমি রেজাল্টেন্ট ফোর্সটা মনে করো আমি এই দিক থেকে কাজ করবো, মানে এর উপর এই দিকে অ্যাকচুয়ালি ফোর্সটা আমি ক্যালকুলেট করতে চাইছি। এই দিকে আমি এই দিকে এফ এটাকে নিলাম, আমি এফ এর ডাইরেকশনটাকে আমি এইদিকে নিলাম, এইদিকে নিলাম, এটাকে এফ বি নিলাম, এইদিকে আমি এফ সিটাকে নিলাম। মানে এই দিক থেকে এইদিকে তো ফিল্ডটা কাজ করছে, মানে দুটোর মধ্যে আকর্ষণ বল, কিন্তু আমি ডাইরেকশনটা এইদিকে নিচ্ছি। তো তার মানে কি এটা এইদিকে সবগুলো বিভিন্ন বিভিন্ন দিকে, ডাইরেকশন প্রত্যেকটা আলাদা আলাদা। আমাকে যে কোনো একটা ডাইরেকশনের রেজাল্টেন্টটা বের করতে হবে। এইদিকে রেজাল্টেন্ট হচ্ছে এফ এ, কিন্তু এইদিকে এদের এদের যে প্রযুক্ত বল, যদি এটাকে উপাংশে বিভাজন করো তাহলে এটা যদি একটা থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এর কস থিটা হবে, এটাও এর কস থিটা হবে। মানে এইদিকে কি কাজ করবে, এফ বি কস থিটা, আর এদিকে কাজ করবে এফ সি কস থিটা। এবার থিটাটা কত হবে, অ্যাকচুয়ালি থিটাটা এখানে 60 ডিগ্রি হবে, থিটার ভ্যালু 60 ডিগ্রি হবে। এখানে যে থিটার যে ভ্যালু সেটা 60 ডিগ্রি হবে। সেটা তুমি ত্রিভুজের বিভিন্ন ক্যালকুলেশন থেকে পাওয়া যাবে, কিন্তু এটা তোমরা জানো, এটা ক্লাস 9-10-এর উপপাদ্য ছিল, এই থিটার ভ্যালুটা 60 ডিগ্রি হয়। তো এটা আমি আর ক্যালকুলেশন করতে যাচ্ছি না, তো এটা জাস্ট থিটাটা আমি 60 ডিগ্রি বসিয়ে দেবো। তো আলটিমেট কি হবে, এই আমার রেজাল্টেন্ট ফোর্স মানে এফ এর ডাইরেকশন আপওয়ার্ড, এফ এর ডাইরেকশন ওয়ে ডাইরেকশন আমি ফোর্সটা নেবো, ওই ডাইরেকশনে প্রথমে এফ ই, কিন্তু এই যে ফোর্সগুলো এগুলো কি এই ডাইরেকশনে আছে, এই ডাইরেকশনে, এটা এই ডাইরেকশনে আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস এফ বি কস 60 ডিগ্রি মাইনাস এফ সি কস 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার এই যে ফোর্সটা অ্যাকচুয়ালি কি হয়, মানে ফোর্স বলছি সরি, যে ইলেকট্রিক ফিল্ড সেটা কত হয়, ই সমান জি এম আপন আর স্কোয়ার হয়। এখানে আর বলতে এই ডিস্টেন্সটা সেটা আমি এইমাত্র বের করেছি, a বাই রুট 3, দ্যাট ইজ জি এম আপন a বাই রুট 3 তার হোল স্কোয়ার, তাহলে 3 জি এম বাই স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে তো এইটার সঙ্গে এটা অ্যাড হয়ে গেল, তাহলে আলটিমেট এলো 3 জি এম বাই স্কোয়ার হলো। এবার এইগুলো তো সেই একই, ঠিক আছে, তাহলে মাইনাস 2 ইন্টু 3 জিএম বাই স্কোয়ার ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ভালো হচ্ছে হাফ, কেটে গেল হাফ, আলটিমেট 0। আলটিমেট ফোর্স, এটার মধ্যে ফোর্সটা কত অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স বলছি সরি, মানে ইলেকট্রিক ফিল্ড, অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড না, ম্যাগনেটিক ফিল্ড, বারবার ইলেকট্রিক ফিল্ড কথাটা বলছি, ম্যাগনেটিক ফিল্ড আর বলছি। তো আলটিমেট তাহলে এখানে যে বিভব ক্ষেত্রবহুলটা অ্যাপ্লাই হচ্ছে, সেই ক্ষেত্রবহুলের ভ্যালু হচ্ছে 0। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ এডুপার টিউটোরিয়ালের তরফ থেকে। আমি পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করতে চলেছি। নেক্সট ভিডিওতে আমি এই টপিকগুলো ডিসকাস করবো, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ এবং আরও ফার্দার কিছু টপিককে আমি ডিসকাস করবো। সো থ্যাংক ইউ।